ওয়েলকাম সবাইকে অ্যাপটি ক্লাসে। তো প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে আমরা নিয়ে চলে এসেছি ডাব্লিউবিসিএস উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে আমরা কোশ্চেন আনসার ফরম্যাটে বিগত সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর ভিত্তি করে 30খানা এমসিকিউ এবং দুটো মেন্সের কোশ্চেন করব। দুটো মেন্সের কোশ্চেন আমরা এই কারণে করব, কারণ 2025 থেকে আমরা জানি ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ প্যাটার্ন হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা দুটো মেন্সের কোশ্চেনও 30টা এমসিকিউ করার পরে এই ভিডিও লাস্টের দিকে করব। আচ্ছা, এবং এই ভিডিওতে একটা অ্যানাউন্সমেন্ট আমি করব। কয়েকটা কোশ্চেন আমরা প্রথমে সলভ করে নেবো, তারপরে অ্যানাউন্সমেন্টটা করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওতে একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট আছে। আর একটা কথা বলে রাখি, যদি এই ক্লাসের পিডিএফ তোমরা চাও, এই ক্লাসের পিডিএফ যদি তোমরা চাও, সেই পিডিএফটা যদি তোমরা ডাউনলোড করতে চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে? এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করলে তোমরা এই ক্লাসের পিডিএফটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আজকে প্রথম কোশ্চেন: হুইচ বার্ড হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ আমেরিকাজ অফিসিয়াল ন্যাশনাল বার্ড? আমেরিকার অফিসিয়াল ন্যাশনাল বার্ড হিসাবে কোন বার্ডকে ডিক্লেয়ার করা হয়েছে? চারটে অপশন আছে তোমার কাছে, তো এখানে অ্যান্সার হয়ে যাবে বল্ড ইগল। বল্ড ইগলকে আমেরিকার অফিসিয়াল ন্যাশনাল বার্ড হিসাবে ঘোষণা করা হয়েছে। দেখো, প্রেসিডেন্ট জো বাইডেন এটা ঘোষণা করেছে। আচ্ছা, এবার তুমি ভাবতে পারো যে আমেরিকাতে কি হয়েছে, আমেরিকাতে তো ইলেকশন হয়ে গেছে, এবং আমেরিকার যে ইলেকশন হয়ে গেছে সেখানে তো ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমেরিকাতে ইলেকশনটা হয়ে গেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প টোয়েন্টি জানুয়ারিতে টোয়েন্টি জানুয়ারিতে অফিসে টেক পার্ট করবে। মানে 20 জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন। তো ইলেকশন হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, মানে উনি নেক্সট প্রেসিডেন্ট হবে, এটা গ্যারান্টি হয়ে গেছে। কিন্তু বর্তমানে এখনো জো বাইডেনের যে টার্ম, 4 বছরের আমেরিকার প্রেসিডেন্টের যে টার্ম, সেটা এখনো শেষ হয়নি। সেটা শেষ হবে, এবং সেটা শেষ হওয়ার পরে 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প এটার চার্জ নেবেন, আমেরিকার প্রেসিডেন্টের চার্জ নেবেন উনি। সেই জন্য এখন এটা যেটা যিনি ঘোষণা করেছেন এই ন্যাশনাল বার্ডটা, সেটা হচ্ছে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। দেখো, এই দেখো বল্ড ইগল। ঠিক আছে, চলো তাহলে এটা প্রথম প্রশ্ন ছিল আমেরিকার অফিসিয়াল ন্যাশনাল বার্ড কে, সেটা বল্ড ইগল। আচ্ছা, 1782 সাল থেকেই কান আমেরিকার যে ন্যাশনাল এমব্লেম আছে, সেই ন্যাশনাল এমব্লেমের একটা পার্ট হচ্ছে বল্ড ইগল। হুম। এবং আমেরিকার যে গ্রেট সিল আছে, তাতেও এটা ফিচার্ড ছিল এতদিন। তো এবার এটাকে অফিসিয়াল ন্যাশনাল বার্ড হিসাবে ঘোষণা করা হলো। চলো পরের প্রশ্ন বলছে, হু হ্যাজ ডিক্লেয়ার্ড 2025 অ্যাজ এআই ইয়ার? 2025 কে এআই ইয়ার হিসাবে কে ঘোষণা করলো? চারটে অপশন আছে: ওয়ার্ল্ড ব্যাংক, ডাব্লিউটিও, এআইসিটিই এবং আরবিআই। তো এখানে অ্যান্সার হয়ে যাবে এআইসিটিই। দেখো, এআইসিটিই 2025 কে ইয়ার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে ঘোষণা করলো, ইন্ডিয়ান হায়ার এডুকেশনকে রেভলিউশনাইজ করার জন্য। আচ্ছা, এবার আমরা এআইসিটিই সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেবো। এআইসিটিই মানে হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। এটা একটা স্ট্যাচুটারি বডি। আচ্ছা, প্রথমে যখন এটা প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে, তখন এটা একটা অ্যাডভাইজারি বডি ছিল। পরবর্তীকালে 1987 সালে এটা একটা স্ট্যাচুটারি বডি হিসাবে মান্যতা পায়, পার্লামেন্টের একটা অ্যাক্টের ফলে। ঠিক আছে। আচ্ছা, স্ট্যাচুটরি বডি মানে আমরা জানি যে ইট ইজ মেড বাই অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট, আর কনস্টিটিউশনাল বডি মানে সেই বডিটা আর্টিকেলে, কনস্টিটিউশনের কোনো একটা পার্টিকুলার আর্টিকেলে মেনশন আছে। এটা হচ্ছে পার্থক্য কনস্টিটিউশনাল বডি আর স্ট্যাচুটরি বডির মধ্যে। স্ট্যাচুটরি বডি মানে হচ্ছে সেটা পার্লামেন্টের কোনো একটা অ্যাক্টের ফলে তৈরি হয়েছে, বা লেজিসলেচারের কোনো অ্যাক্টের ফলে তৈরি হয়েছে। আর কনস্টিটিউশনাল বডি মানে হচ্ছে সেই বডিটার কথা কনস্টিটিউশনের কোনো একটা পার্টিকুলার আর্টিকেলে মেনশন করা আছে। ঠিক আছে। আচ্ছা, এবার এটার কাজ কি? এটার কাজ হচ্ছে টেকনিক্যাল এডুকেশন এবং ইন্ডিয়ান যে এডুকেশন সিস্টেম আছে সেটাকে ম্যানেজ করার জন্য প্রপার প্ল্যানিং, কোঅর্ডিনেশন করা হচ্ছে এর কাজ। এটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের আন্ডারে কাজ করে। এবং এনার যেটা চেয়ারম্যান আছেন, বর্তমান চেয়ারম্যান, তার নাম হচ্ছে টিজি সীতারামন। টিজি সীতারামন হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের বর্তমান চেয়ারম্যান। চলো এবার আমরা পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন বলছে, অন December 26 Prime Minister Narendra Modi launched Suposhan Gram Panchayat Abhijan. What is the main objective of Suposhan Gram Panchayat Abhijan? 26শে ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সুপোষণ গ্রাম পঞ্চায়েত অভিযান লঞ্চ করেছেন। এবার প্রশ্ন করা হচ্ছে, এই যে সুপোষণ গ্রাম পঞ্চায়েত অভিযান, তার প্রধান উদ্দেশ্য কি, মেন অবজেক্টিভ কি? তার মেন অবজেক্টিভ হচ্ছে ইমপ্রুভিং
নিউট্রিশন অ্যান্ড হেলথ ইন রুরাল এরিয়াজ, এটা হয়ে যাবে অ্যান্সার। ইমপ্রুভিং নিউট্রিশন অ্যান্ড হেলথ ইন রুরাল এরিয়াজ। দেখো, PM Modi will launch the Suposhon Gram Panchayat on Bir Bal Divas 2024, focusing on improving nutrition and well-being in rural areas. এবং এই নেশন ওয়াইড যে ইভেন্ট হবে, এটা কি হাইলাইট করবে, যে আমাদের চিলড্রেনরাই হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ, এই ব্যাপারটাকে হাইলাইট করা হবে এই অভিযানের মাধ্যমে, এবং নিউট্রিশন এবং ওয়েলবিং এর উপর ফোকাস করা হবে। পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলছে? কোশ্চেন নাম্বার 4 বলছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ সেক্রেটারি অফ দ্য রেভিনিউ ডিপার্টমেন্ট। রেভিনিউ ডিপার্টমেন্টের নতুন সেক্রেটারি হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হলো? তো চারটে অপশন, বিনীত যোশী, অমিত আগরওয়াল, সঞ্জয় সেঠি এবং অরুণীশ চাওলা। তো অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অরুণীশ চাওলা। দেখো, ডক্টর অরুণীশ চাওলা টুক চার্জ অ্যাজ দ্য সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, মিনিস্ট্রি অফ ফিনান্স। আচ্ছা, ডক্টর অরুণীশ চাওলার আগে এই মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ এর সেক্রেটারি পদে কে ছিলেন? এই পদে ছিলেন হচ্ছে সঞ্জয় মালহোত্রা। তো সঞ্জয় মালহোত্রা এখন কোন পদে আছেন? উনি এখন RBI এর গভর্নর। এর আগে RBI এর গভর্নর কে ছিলেন? শক্তিকান্ত দাস। তাহলে শক্তিকান্ত দাসের বদলে এখন বর্তমানে আরবিআই এর প্রেসিডেন্ট কে? সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা এর আগে কোন পদে ছিলেন? মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ এর সেক্রেটারি পদে ছিলেন। তাহলে ওই পদ থেকে উনি গেলেন RBI গভর্নর পদে। তাহলে এই পদে তো কাউকে একজনকে বসতে হবে, তো এই পদে এলেন হচ্ছে ডক্টর অরুণীশ চাওলা। তাহলে ডক্টর অরুণীশ চাওলা হলেন এখন মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে যে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ আছে তার সেক্রেটারি। এবং ডক্টর চাওলা হচ্ছেন 1992 সালের বিহার ক্যাডারের একজন IAS অফিসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, মাইয়া সান্দু শোন ইন অ্যাজ প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি? কোন দেশের প্রেসিডেন্ট হলেন মাইয়া সান্দু? তো এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে মলডোভা। চারটে অপশন আছে, তার মধ্যে অ্যান্সার হবে হচ্ছে মলডোভা। এবার দেখো, যখনই আমি কোনো কান্ট্রি বলবো, তোমাদের কাজ হবে ওয়ার্ল্ডের যে পলিটিক্যাল ম্যাপ আছে, ওয়ার্ল্ডের পলিটিক্যাল ম্যাপে তোমরা যাবে। ঠিক আছে, ওয়ার্ল্ড পলিটিক্যাল ম্যাপে তোমরা যাবে। ওয়ার্ল্ড পলিটিক্যাল ম্যাপে যাওয়ার পর সেই কান্ট্রিটাকে তোমরা লোকেট করো। সেই কান্ট্রিটা লোকেট করার পরে তোমরা সেই কান্ট্রির ক্যাপিটাল এবং সেই কান্ট্রির কারেন্সিটা সঙ্গে সঙ্গে তোমরা চেক করে নেবে। এটা তোমরা নিজে থেকেও করবে, এটা তোমাদের একটা কিন্তু সবসময় কাজ থাকবে। ওয়ার্ল্ড ম্যাপটা সবসময় কিন্তু তোমরা মাথায় দেখতে থাকবে, ওয়ার্ল্ড ম্যাপটা সবসময় তোমরা দেখতে থাকবে। দেখো, এটা একটা ইস্টার্ন ইউরোপের ল্যান্ডলক কান্ট্রি মলডোভা, যার ক্যাপিটাল হচ্ছে চিসিনাউ, যার প্রাইম মিনিস্টার হচ্ছে ডরিন, প্রেসিডেন্ট হচ্ছে বললাম সান্ডু, এবং এর কারেন্সি হচ্ছে মলডোভান লিউ। দেখো, আমি এক্সপেক্ট করছি না যে তুমি সমস্ত দেশের ক্যাপিটাল আর কারেন্সি মুখস্থ করে নেবে, বাট সেটা আমি এক্সপেক্ট করছি না। আমি যেটা এক্সপেক্ট করছি, যখনই তোমরা নতুন কোনো দেশের দেখবে প্রাইম মিনিস্টার নিযুক্ত হয়েছে, বা কোনো একটা দেশ নিউজে আছে, বা তার প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছে, কেউ নতুন প্রেসিডেন্ট কেউ নিযুক্ত হয়েছে, তখন তোমরা ওয়ার্ল্ড ম্যাপে গিয়ে তার লোকেশনটা অ্যাটলিস্ট দেখে নেবে, তার সারাউন্ডিং কি সি আছে, কোন কোন দেশ আছে, এটা কোন ইউরোপে আছে, ইস্টার্ন ইউরোপে না ওয়েস্টার্ন ইউরোপে, কোথায় আছে একটু দেখে নেবে। এবং তার সাথে ক্যাপিটাল এবং কারেন্সিটা জাস্ট একবার দেখে নেবে, মুখস্থ করতে হবে না, বাট একবার মাথায় দেখে নেবে। বারবার রিভিশন করতে করতে অটোমেটিক কিছু জিনিস মাথার মধ্যে থেকে যায়। সেই জন্য আমি এই এক্সারসাইজটা তোমাদেরকে করতে বলছি। চলো, এবার আমি যে অ্যানাউন্সমেন্টের কথা বলছিলাম সেটা করছি। দেখো, আমরা একটা টেলিগ্রাম গ্রুপ লঞ্চ করেছি, যার নাম হচ্ছে WBCS সাকসেস গাইড। এই টেলিগ্রাম গ্রুপে তোমরা যদি জয়েন হতে চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে? এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে গেলে এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য একটা লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারবে। টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে WBCS সাকসেস গাইড। এই গ্রুপের ফিচার কি? এই গ্রুপে আমরা দেখো ডেলি প্র্যাকটিস কোশ্চেন পোস্ট করছি। আমরা জানি 2025 থেকে WBCS কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে হয়ে যাবে, মানে মেন্সে তোমাদেরকে কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে অ্যান্সার লিখতে হবে। সেই জন্য আমরা এই গ্রুপে কি করছি, ডেলি প্র্যাকটিস কোশ্চেন আমরা এখানে পোস্ট করব। সেই কোশ্চেনের উপর ভিত্তি করে তোমরা অ্যান্সার লিখবে, এবং সেই অ্যান্সারটা তোমরা PDF আকারে এই গ্রুপের মধ্যে পোস্ট করে দেবে। তোমাদের যে অ্যান্সার তোমরা লিখবে তার ইভ্যালুয়েশন তোমরা কিন্তু পেয়ে যাবে, তার ইভ্যালুয়েশন তোমরা পাবে এই গ্রুপে। এবং তার সাথে সাথে তোমরা মডেল অ্যান্সারও কিন্তু সেই কোশ্চেনের সেই দিনেই পেয়ে যাবে, মডেল অ্যান্সার। তাহলে এই গ্রুপটা আর দেরি করো না, তোমরা এক্ষুনি এই ভিডিওটা দেখার পরেই এই ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে এই টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও, এবং কোশ্চেনের অ্যান্সারগুলো লেখা স্টার্ট করে দাও। দেরি করবে না কিন্তু। চলো, এবার পরে প্রশ্ন দেখো, রিসেন্টলি আইসাকে ভালু একে বিকেম দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? কোন দেশের প্রাইম মিনিস্টার হিসাবে উনি নিযুক্ত হয়েছেন? তো চারটে অপশন আছে, আইসল্যান্ড, টোঙ্গা, শ্রীলঙ্কা, ডেনমার্ক। তো অ্যান্সার হয়ে যাবে হচ্ছে টোঙ্গা। ঠিক আছে, দেখো এবার টোঙ্গা। আমি কি বললাম, যখনই কোনো কান্ট্রি দেখবো আমরা, তখনই সেটা ওয়ার্ল্ড পলিটিক্যাল ম্যাপে দেখে নেবো কান্ট্রিটা কোথায় আছে। দেখো, এটা একটা আইল্যান্ড কান্ট্রি, কোথায়? ওশিয়ানিয়াতে। যার ক্যাপিটাল নুকুয়ালোফা, প্রাইম মিনিস্টার তো বললাম, এবং কারেন্সি হচ্ছে পাঙ্গা।
তাহলে ক্যাপিটাল এবং কারেন্সি এবং তার লোকেশন, ওয়ার্ল্ড ম্যাপে তার লোকেশনটা কিন্তু আমরা সবসময় দেখে নেব নতুন কোনো দেশ পেলে। দেখো পরের প্রশ্ন কি বলছে, রিসেন্টলি উইথ অ্যান ইনফ্লো অফ $129 billion, হুইচ কান্ট্রি emerged as the topmost recipient of remittance in 2024? 2024 রেমিটেন্স গ্রহণ করার ক্ষেত্রে কোন দেশ প্রথম হয়েছে, কোন দেশ টপে আছে? তো কোন দেশ রেমিটেন্সে রেমিটেন্স গ্রহণের ক্ষেত্রে ফার্স্ট হয়েছে? ইন্ডিয়া। ইন্ডিয়া এই নিয়ে পরপর 3 বছর, দেখো থার্ড কনজিকিউটিভ ইয়ার, এই নিয়ে পরপর 3 বছর রেমিটেন্সের গ্লোবাল র্যাঙ্কিং এ ভারত টপ করলো। হুম। মেক্সিকো, চায়না, ফিলিপাইন্স, পাকিস্তান এই সমস্ত দেশের থেকেও কিন্তু ভারতে বেশি রেমিট্যান্স এলো। কত এবছর? $129 billion। এটা হচ্ছে ইন্ডিয়ার রেমিটেন্স কালেকশন 2024-এ। চলো নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ বিকাম দ্য নিউ এমডি সিইও অফ জম্মু কাশ্মীর ব্যাংক? জম্মু কাশ্মীর ব্যাংকের নতুন এমডি সিইও হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হলো, কি কে হলেন নতুন এমডি সিইও অফ জম্মু কাশ্মীর ব্যাংক? তো অ্যান্সার হয়ে হচ্ছে অমিতাভ চ্যাটার্জি। দেখো অমিতাভ চ্যাটার্জি যিনি কারেন্টলি কোন পদে আছেন, কারেন্টলি এসবিআই এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পোস্টে আছেন। উনি বর্তমানে এমডি এবং সিইও হলেন কার, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের। আচ্ছা এবার তোমরা ভাবতে পারো যে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের এমডি এবং সিইও অ্যাপয়েন্ট করা হয়েছে, এটা কি আমাদের জন্য ইম্পর্টেন্ট? দেখো এটা এই কারণে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, তার কারণ যিনি অ্যাপয়েন্ট হয়েছেন উনি একজন বাঙালি। যেহেতু উনি একজন বাঙালি অমিতাভ চ্যাটার্জি, তাই এটা ডাব্লিউবিসিএস এক্সাম, যেহেতু তোমরা ডাব্লিউবিসিএস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই রেসপেক্টে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এবং সেই জন্য আমি এই কোশ্চেনটা এখানে রেখেছি। চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ স্টেট হ্যাজ বিন রেকগনাইজড বাই দ্য ওয়াল স্ট্রিট জার্নাল অ্যাজ ওয়ান অফ দ্য মাস্ট ভিজিট গ্লোবাল ডেস্টিনেশন ফর 2025? ওয়াল স্ট্রিট জার্নাল ভারতবর্ষের কোন স্টেটকে ওয়ান অফ দ্য মাস্ট ভিজিট গ্লোবাল ডেস্টিনেশন ফর 2025 বলে রেকগনাইজ করেছে? তো ভারতের কোন রাজ্যের কথা, কোন রাজ্যের কথা বলা হচ্ছে এখানে? অ্যান্সার হয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ। দেখো মধ্যপ্রদেশ হ্যাজ বিন রেকগনাইজড বাই দ্য ওয়াল স্ট্রিট জার্নাল অ্যাজ ওয়ান অফ দ্য গো টু গ্লোবাল ডেস্টিনেশন ফর 2025। কেন? কারণ স্টেটের যে রিচ হেরিটেজ আছে, আনপ্যারালাল ওয়াইল্ড লাইফ আছে এবং এটার যে ন্যাচারাল বিউটি আছে সেটার জন্য। এবং এই স্টেটে 3টে পার্মানেন্ট এবং 11টা টেন্টেটিভ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, 9খানা টাইগার রিজার্ভ আছে এবং এখানে ভাইব্রেন্ট কালচারাল এক্সপিরিয়েন্স আছে। সেই জন্য এটা একটা প্রত্যেকটা ট্রাভেলারের কাছে এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স। সেই জন্য এটাকে ওয়াল স্ট্রিট জার্নালের পক্ষ থেকে গো টু গ্লোবাল ডেস্টিনেশন ফর 2025 হিসাবে একে রিকগনিশন দেওয়া হয়েছে। আচ্ছা এবার পরের কোশ্চেন বলছে, দ্য কান্ট্রিজ ফার্স্ট ডিজিটাল মিউজিয়াম অভয় প্রভাবনা হ্যাজ বিন সেট আপ ইন হুইচ স্টেট? আমাদের দেশের প্রথম ডিজিটাল মিউজিয়াম যার নাম হচ্ছে অভয় প্রভাসনা, এটা কোন রাজ্যে সেট আপ করা হলো? তাহলে অভয় প্রভাসনা ভারতের প্রথম ডিজিটাল মিউজিয়াম, কোন রাজ্যে এটা সেট আপ করা হলো? এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে মহারাষ্ট্র। এটার অ্যান্সার হয়ে যাচ্ছে মহারাষ্ট্র। দেখো ইন্দ্রায়ণী রিভার, মুম্বাই পুনে হাইওয়েতে, পুনে ডিস্ট্রিক্ট মহারাষ্ট্রতে এটা অবস্থিত। এবং কারা এটা বিল্ড করেছে, কারা এটা তৈরি করেছে? ফিরোডিয়া ইনস্টিটিউট অফ ফিলোসফি কালচার অ্যান্ড হিস্ট্রি এটা তৈরি করেছে। 50 একরের উপর এটা বানানো হয়েছে। হ্যাঁ, পালে জ্যান কেভস যেটা 2200 বছরের পুরনো, সেইখানে এটা বানানো হয়েছে। এবং এখানে 24 জন জৈন তীর্থঙ্করের কথা বলা হচ্ছে এবং 12 বছর ধরে এটা তৈরি করা হয়েছে, যার টোটাল কস্ট হচ্ছে 400 কোটিরও বেশি খরচ হয়েছে এটা বানানোর জন্য। হ্যাঁ, এবং জয়সালমীরের যে স্পেশাল ইয়েলো স্টোন সেইটা ব্যবহার করা হয়েছে এটার বানানোর ক্ষেত্রে। তো ভারতবর্ষের প্রথম ডিজিটাল মিউজিয়াম অভয় প্রভাবনা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে, হুইচ নোবেল লরিয়েট অফ ইন্ডিয়া হ্যাজ অথার দ্য বুক চং চংক অন ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি? এই বইটার অথার কে, কোন নোবেল লরিয়েট? এই বইটার অথার হচ্ছে অভিজিৎ ব্যানার্জি। দেখো এই বইটাতে কি করা আছে, ফুড কে ইউজ করা হয়েছে ইকোনমিক্স, সোসাইটি এবং ইন্ডিয়াকে এক্সপ্লোর করার জন্য। তো এই বইটার অথার কে? এই বইটার অথার হচ্ছে অভিজিৎ ব্যানার্জি। চলো পরের প্রশ্ন, ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 উইল বি হেল্ড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 কোথায়, ভারতবর্ষের কোন স্টেটে আয়োজন করা হবে, ভারতবর্ষের কোন রাজ্যে আয়োজন করা হবে? দেখো এই কোশ্চেন থেকে তোমরা একটা জিনিস তো বুঝে যাচ্ছ যে কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 ভারতবর্ষে আয়োজন করা হবে। এই কোশ্চেন থেকে সেটা আমরা বুঝতে পারছি, একটা ইনফরমেশন পাচ্ছি। এবার প্রশ্ন করা হচ্ছে ভারতবর্ষের কোন রাজ্যে আয়োজন করা হবে? তো অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বিহার। বিহারে ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 এর আয়োজন করা হবে
বিহারের ইনডোর হল রাজগীর স্পোর্টস একাডেমিতে 2025 সালের মার্চ মাসে এটা আয়োজন করা হবে, এবং টোটাল 14টা দেশ এখানে পার্টিসিপেট করবে। তার মধ্যে ইন্ডিয়া আছে, চায়না, জাপান, সাউথ কোরিয়া, এইভাবে টোটাল 14টা দেশ, এরকম টোটাল 14টা দেশ পার্টিসিপেট করবে। এবং বিহার এই নিয়ে দ্বিতীয়বার এটার আয়োজন করবে। এর আগে বিহার 2012 সালে পাটনাতে পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে এটার আয়োজন করেছিল। এবং ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন, যেটার অর্গানাইজ কে করে, যেটা অর্গানাইজ করে IKF, মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশন, ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপের অর্গানাইজ করে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে, অন হুইচ ডেট ইন্টারন্যাশনাল ডে অফ এপিডেমিক প্রিপেয়ারনেস 2024 ইজ সেলিব্রেটেড? ইন্টারন্যাশনাল ডে অফ এপিডেমিক প্রিপেয়ারনেস 2024 কোন দিনে সেলিব্রেট করা হয়? দেখো, তো অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 27শে ডিসেম্বর, 27 ডিসেম্বর। 27 ডিসেম্বরে ইন্টারন্যাশনাল ডে অফ এপিডেমিক প্রিপেয়ারনেস 2024 সেলিব্রেট করা হয়। দিস ডে is observed to highlight the need for global cooperation and working together to protect communities from health crisis. The day first observed in 2020। দেখো, 2020 সালে এটা প্রথম অবজার্ভ করা হয়েছিল ইন দ্য ওয়েক অফ কোভিড। দেখো, কোভিড এর পরে আমরা বুঝতে পেরেছি যে যে কোনো গ্লোবাল এপিডেমিকের বিরুদ্ধে যদি আমরা লড়তে চাই, গ্লোবাল যদি কোনো ডিজিজের বিরুদ্ধে আমরা লড়তে চাই, তার জন্য কিন্তু গ্লোবাল কোঅপারেশন লাগবে। গ্লোবাল কোঅপারেশন লাগবে এবং একসঙ্গে কাজ করতে হবে, তবেই আমরা কিন্তু এপিডেমিকের বিরুদ্ধে ভালোভাবে লড়াই করতে পারবো। তো চলো দেখো পরের প্রশ্ন বলছে, রিসেন্টলি ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া শ্রী মনমোহন সিং পাস্ট অ্যাওয়ে এট দ্য এজ অফ 90। 90 বছর বয়সে আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী মনমোহন সিং মারা গেছেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ পদ্মবিভূষণ ইন হুইচ ইয়ার? উনি পদ্মবিভূষণ কোন সালে পেয়েছিলেন? তো অ্যান্সার হয়ে যাবে 1987 সালে উনি পদ্মবিভূষণ পেয়েছিলেন। দেখো, 1987 সালে উনি 1987 সালে উনি পদ্মবিভূষণ পেয়েছেন। আচ্ছা, এবার মনমোহন সিং সম্পর্কে আমরা একটু ডিটেলসে জেনে নেবো, কারণ উনি একজন খুব ইম্পর্টেন্ট ফিগার ছিলেন, আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, তাই ওনার সম্পর্কে একটু ডিটেলসে আমরা জেনে নেবো। দেখো, উনি একজন ইন্ডিয়ান পলিটিশিয়ান, তার সাথে সাথে ইকোনমিস্ট, একাডেমিক, বিউরোক্র্যাট ছিলেন, এবং ভারতবর্ষের উনি 13th প্রাইম মিনিস্টার ছিলেন 2004 থেকে 2014 সাল অব্দি। UPA 1 এবং UPA 2 এর উনি হেড ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন। হি ওয়াজ দ্য ফোর্থ লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার আফটার জওয়াহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদী। এবং উনি হচ্ছেন ভারতের প্রথম শিখ প্রাইম মিনিস্টার। ঠিক আছে, ওনার জন্ম হয়েছিল পাকিস্তানে, বর্তমানে যেটা পাকিস্তান, সেখানে জন্ম হয়েছিল। এবং পার্টিশনের পরে ওনার ফ্যামিলি ইন্ডিয়াতে চলে আসে। আচ্ছা, উনি কোন কোন প্রেসিডেন্টের সাথে কাজ করেছেন? উনি APJ আব্দুল কালামের সাথে কাজ করেছেন, প্রতিভা পাটিলের সাথে কাজ করেছেন, এবং প্রণব মুখার্জির সাথে কাজ করেছেন। ওনার সময় যদি কি রিফর্মস এর কথা বলি, তাহলে উনি 1991-এর ইকোনমিক রিফর্মস এর সাথে যুক্ত, মনরেগা, RTI অ্যাক্ট 2005 এর সাথে যুক্ত উনি, ন্যাশনাল রুরাল হেলথ মিশন 2005 ওনার সময় হয়েছিল, রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট অফ 2009 ওনার সময় হয়েছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট ওনার টাইমে হয়েছে, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট NFS এর 2013 ওনার টাইমে হয়েছে, রাইট টু ফেয়ার কম্পেনসেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন ল্যান্ড অ্যাকুইজিশন ওনার টাইমে হয়েছে, এবং ইন্ডিয়া ইউনাইটেড স্টেটস সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্ট 2008 সালের, সেটাও ওনার সময়ই হয়েছে। তাহলে এই কি রিফর্মস ওনার টাইমে কিন্তু হয়েছে। আচ্ছা, উনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে কোন কোন কি পজিশন হেল্ড করেছেন? দেখো, উনি ওনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওনার যদি কেরিয়ার বলি আমরা, তাহলে উনি ইকোনমিক অ্যাডভাইজার হিসাবে ওনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে জীবন শুরু করেন মিনিস্ট্রি অফ ফরেন ট্রেডের আন্ডারে। তারপরে উনি মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে চিফ ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন। তারপরে উনি মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি হিসাবে নিযুক্ত হন। তারপরে উনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন, প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন, এবং প্রাইম মিনিস্টারের ইকোনমিক অ্যাফেয়ার্স এর অ্যাডভাইজার ছিলেন। তারপরে 1991 সালে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের চেয়ারম্যান হন, এবং তারপরে 1991 থেকে 1996 সালে PV নরসিমহা রাওয়ের গভর্নমেন্টের সময়ে ফিনান্স মিনিস্টার ছিলেন, এবং পরবর্তীকালে উনি 2004 থেকে 2014 অব্দি দেশের প্রাইম মিনিস্টার ছিলেন। তাহলে এই হলো ডক্টর মনমোহন সিং সম্পর্কে ডিটেলসে আমরা অনেক কিছু জেনে নিলাম। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে, হু বিকেম দ্য চেয়ারম্যান অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান কে হয়েছেন? তো উনি হচ্ছেন ভি রামা সুব্রমণিয়ান। ভি রামা সুব্রমণিয়ান হচ্ছে বর্তমানে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান, কারেন্ট চেয়ারম্যান। আচ্ছা, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সম্পর্কে যদি আমরা বলি, এটা হচ্ছে একটা স্ট্যাচুটারি বডি। দেখো, এটা 1993-তে প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অর্ডিন্যান্স, পরবর্তীকালে এটা অ্যাক্ট হয়, প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993, তার আন্ডারে এটা তৈরি হওয়া বডি। তো পার্লামেন্টের কোনো অ্যাক্টের ফলে তৈরি হওয়া বডি মানে হচ্ছে স্ট্যাচুটারি বডি।
আচ্ছা, এটার মোটো কি? এটার মোটো হচ্ছে সর্বে ভবন্তু সুখিনা, মে অল বি হ্যাপি। হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। আচ্ছা, এর কম্পোজিশন কি? এর কম্পোজিশন হচ্ছে একজন চেয়ারম্যান থাকবে এবং 5 জন মেম্বার থাকবে, যাকে অ্যাপয়েন্ট করবে হচ্ছে প্রেসিডেন্ট। কিন্তু প্রেসিডেন্ট তখনই অ্যাপয়েন্ট করবে যখন একটা 6 মেম্বারের কমিটি রেকমেন্ডেশন দেবে। এবার এই 6 মেম্বারের কমিটি কে কে থাকবে? প্রাইম মিনিস্টার, স্পিকার অফ লোকসভা, ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, লোকসভা এবং রাজ্যসভাতে লিডার অফ অপোজিশন। তাহলে কজন হলো? 1 2 3 4 5, এবং তার সাথে ইউনিয়ন হোম মিনিস্টার, টোটাল 6 জন। তো এই 6 জনের যে কমিটি, সেই কমিটি রেকমেন্ডেশন দেবে। সেই কমিটির রেকমেন্ডেশনের ভিত্তিতে প্রেসিডেন্ট একজন চেয়ারম্যান এবং 5 জন মেম্বারকে অ্যাপয়েন্ট করবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে। এবং চেয়ারম্যান এবং মেম্বারের টার্ম হচ্ছে 3 বছর, বা যতক্ষণ না তাদের 70 বছর হয়ে যাচ্ছে। তাহলে বর্তমানে চেয়ারম্যানকে ভি রামা সুব্রমণিয়ান। পরের প্রশ্ন, হু বিকেম দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ আইসল্যান্ড? আইসল্যান্ডের নতুন প্রাইম মিনিস্টার কে হলেন? 4টে অপশন, অ্যান্সার হয়ে যাবে ক্রিস্টান ফ্রস্টাডোটিস। ক্রিস্টান ফ্রস্টাডোটিস হচ্ছে আইসল্যান্ডের নতুন প্রাইম মিনিস্টার। দেখো, আবারও বলছি, যখন একটা দেশ পেলাম তখন আমরা কি করব? ওয়ার্ল্ড ম্যাপে তার লোকেশন দেখবো, তার ক্যাপিটাল দেখবো, তার কারেন্সি দেখবো। দেখো, এটা একটা নর্ডিক আইল্যান্ড কান্ট্রি, যার ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে রেকজাভিক। হুম। প্রেসিডেন্ট হচ্ছে হাল্লা। প্রাইম মিনিস্টার তো দেখলাম ক্রিস্টান ফস্টারোটির, এবং কারেন্সি হচ্ছে আইসল্যান্ডিক ক্রোনা। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ ওন দ্য বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার 2024 অ্যাওয়ার্ড? বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার 2024 অ্যাওয়ার্ড কে জিতেছেন? তো কে জিতেছেন, এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অলিম্পিকে 800 মিটার চ্যাম্পিয়ন কিলি হটকিনসন। তো কিলি হটকিনসন। তো এই বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড তাকেই দেওয়া হয় যিনি একজন ব্রিটিশ অথবা ইউকে তে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ স্পোর্টস উনি খেলেছেন, তাকেই এটা দেওয়া হয়, এবং পাবলিক ভোটের মাধ্যমে এই অ্যাওয়ার্ডটা ডিসাইড করা হয়। চলো পরের প্রশ্ন দেখো এবার। পরের প্রশ্ন বলছে, রিসেন্টলি ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল হাইওয়ে বিল্ড উইথ বায়োবিটুমিন ইজ ইনাগরেটেড ইন হুইচ সিটি? ভারতের প্রথম ন্যাশনাল হাইওয়ে যেটা বায়োবিটুমিন দিয়ে তৈরি করা হয়েছে, সেটা ইনাগোরেট করা হলো কোন সিটিতে? সেটার উদ্বোধন হলো কোন সিটিতে? সেটা হচ্ছে নাগপুর মানসার। দেখো, ইউনিয়ন রোড ট্রান্সপোর্ট মিনিস্টার যিনি আছেন নীতিন গাডকারি, উনি উদ্বোধন করলেন NH 44 এর উপরে মানসার নাগপুরে ইন্ডিয়ার প্রথম বায়োবিটুমিন বেসড ন্যাশনাল হাইওয়ে। ঠিক আছে? যেটা কে ডেভেলপ করেছে? প্রাজ ইনস্টিটিউট উইথ CSIR CRRI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এবং ওরিয়েন্টাল। হ্যাঁ। এবং রোড তৈরির ক্ষেত্রে এটা একটা বড় সিগনিফিক্যান্ট অ্যাডভান্সমেন্ট আমরা বলতে পারি, কারণ এটা ভারতের প্রথম বায়োবিটুমিন বেসড ন্যাশনাল হাইওয়ে। চলো পরের প্রশ্ন দেখো, হোয়াট পার্সেন্টেজ অফ ইন্ডিয়া জিওগ্রাফিক্যাল এরিয়া ইজ কভার্ড বাই ফরেস্ট অ্যান্ড ট্রি কভার অ্যাজ পার দ্য লেটেস্ট ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2023? দেখো, এই যে ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট, এটা এটা বছর 2 বছরে একবার করে রিপোর্টটা বেরোয়। প্রত্যেক 2 বছরে একবার করে রিপোর্টটা বেরোয়। এর আগে 2021 সালের রিপোর্টটা এসেছিল, এবং এখন 2023 সালের একটা রিপোর্ট বেরিয়েছে। এবং এটা অনুযায়ী ইন্ডিয়ার যে জিওগ্রাফিক্যাল এরিয়া আছে তার কত পার্সেন্টেজ হচ্ছে ফরেস্ট এবং ট্রি। দেখো, দুটো একসঙ্গে জিজ্ঞেস করেছে, শুধু ফরেস্ট বা শুধু ট্রি জিজ্ঞেস করেনি, ফরেস্ট অ্যান্ড ট্রি কভার। তাহলে এখানে ফরেস্ট অ্যান্ড ট্রি কভারের অ্যান্সার হয়ে যাবে 25.17%। দেখো, 25.17%। যেখানে যদি আমরা ফরেস্ট বলি তাহলে ফরেস্ট হচ্ছে 21.76%, এবং ট্রি হচ্ছে 3.41%। তো দুটোকে যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাবো হচ্ছে 25.17%। এবং আমাদের যে ন্যাশনাল টার্গেট আছে 33%, 19খানা স্টেট এবং ইউনিয়ন টেরিটরিতে তার থেকে বেশি কিন্তু ফরেস্ট কভার আছে। এটা এই রিপোর্ট থেকে বেরিয়ে এসেছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল টু দ্য প্রাইম মিনিস্টার? প্রাইম মিনিস্টারের ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হলো? তো কাকে অ্যাপয়েন্ট করা হলো? সুমন বেরিকে অ্যাপয়েন্ট করা হলো। দেখো, সুমন বেরি, শ্রী সুমন বেরিকে প্রাইম মিনিস্টারের ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে অ্যাপয়েন্ট করা হলো। উনি এখন কোন পদে আছেন? নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, ভাইস ভাইস চেয়ারপারসন উনি এখন নীতি আয়োগের। তো উনি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে আছেন, এবং তার সাথে সাথে অ্যাডিশনাল তাকে এই রোলটা দেওয়া হলো। কোন রোল? প্রাইম মিনিস্টারের ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান। পরের প্রশ্ন দেখো, ইন ডিসেম্বর 2024 অ্যাস্ট্রোনটস অফ হুইচ কান্ট্রি হ্যাভ ক্রিয়েটেড এ নিউ ওয়ার্ল্ড রেকর্ড বাই ডুইং এ স্পেস ওয়াক ফর 9 আওয়ার্স? 9 ঘন্টা ধরে স্পেস ওয়াক করে কোন দেশের অ্যাস্ট্রোনটরা নতুন ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করলো? তো কোন দেশের? এটা হচ্ছে চায়না। দেখো, এর আগে 2001 সালে যে রেকর্ডটা ছিল,
সেই রেকর্ডটা ছিল স্পেস ওয়াক করা হয়েছিল 8 ঘন্টা 56 মিনিট ধরে স্পেস ওয়াক করা হয়েছিল। কে করেছিল? নাসার অ্যাস্ট্রোনট জেমস ভস এবং সুসান। এরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের একটা মিশন ছিল, সেই মিশনের আন্ডারে 8 ঘন্টা 56 মিনিট ধরে স্পেস ওয়াক করেছিল। সেই রেকর্ডটা তারা করেছিল 2001 সালে। সেই 23 বছরের রেকর্ডটা, 23 বছর আগে তৈরি করা রেকর্ডটাকে তারা ভেঙে দিল এবং 8 ঘন্টা 56 মিনিট থেকেও বেশি 9 ঘন্টা ধরে তারা স্পেস ওয়াক করলো। চাইনিজের অ্যাস্ট্রোনট কাই এবং সং, এরা দুজন মিলে এটা করলো অ্যাব্রড টিয়াংগং স্পেস স্টেশন। পরের প্রশ্ন দেখো, হু হ্যাজ বিকাম দ্য নিউ গভর্নর অফ বিহার? গভর্নরের নতুন বিহারের নতুন গভর্নর হিসাবে কে নিযুক্ত হলেন? তো আরিফ মোহাম্মদ খান, যিনি এর আগে কোথাকার গভর্নর ছিলেন? কেরালার গভর্নর ছিলেন। যিনি আগে কেরালার গভর্নর ছিলেন উনাকে এখন বিহারের গভর্নর বানানো হলো। তো এই যে রিসাফলিং, এগুলো কিন্তু মাঝে মাঝেই হতে থাকে, এগুলো কিন্তু রেগুলার এক্সারসাইজ, এটা কোনো নতুন ঘটনা নয়। দেখো, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু অ্যাপয়েন্টেড 2 নিউ গভর্নর্স অ্যান্ড রিঅ্যাসাইন 3 আদার্স। দেখো কি করা হয়েছে, আরিফ মোহাম্মদ খান যিনি কেরালার গভর্নর ছিলেন, উনাকে বানানো হলো বিহারের গভর্নর। হ্যাঁ, এবং রাজেন্দ্র বিশ্বনাথ যিনি বিহারের গভর্নর ছিলেন, উনাকে বানানো হলো কেরালার গভর্নর। এইভাবে অজয় কুমার বাল্লা, হুম, ওনাকে মণিপুরের নতুন গভর্নর বানানো হলো, অজয় কুমার বাল্লাকে। আরিফ মোহাম্মদ খানকে তো বললাম বিহারের গভর্নর বানানো হয়েছে। হরিবাবু কাম্বাপতি, কামভাব কামভামপতি, উনি হচ্ছেন, যিনি মিজোরামের গভর্নর ছিলেন, উনাকে ওড়িশার গভর্নর বানানো হলো। এবং ডক্টর বিজয় কুমার সিং, ওনাকে মিজোরামের গভর্নর বানানো হলো। তাহলে মিজোরামের যিনি গভর্নর ছিলেন হরিবাবু কামভামপতি, ওনাকে ওড়িশার গভর্নর বানানো হলো। এবং মিজোরামের গভর্নর কে হলেন? বিজয় কুমার সিং। পরে প্রশ্ন দেখো, হু ওয়াজ অ্যাওয়ার্ডেড শ্রী চন্দ্র চন্দ্রশেখরেন্দ্র সরস্বতী অ্যাওয়ার্ড? চন্দ্রশেখরেন্দ্র সরস্বতী অ্যাওয়ার্ড কাকে দেওয়া হলো? তো আমাদের দেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্করকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হলো। সাউথ ইন্ডিয়ান এডুকেশন সোসাইটি এই অ্যাওয়ার্ডটা দিল কার মেমোরিতে? লেট সির অফ কাঞ্চি শ্রী চন্দ্রকেশন চন্দ্রশেখরেন্দ্র সরস্বতীর মেমোরিতে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হলো। দেখো, এই অ্যাওয়ার্ডটা কবে থেকে দেওয়া শুরু হয়েছে? 1998 সাল থেকে সাউথ ইন্ডিয়ান এডুকেশন সোসাইটি এই অ্যাওয়ার্ডটা দেয়। এবং কোন ফিল্ডে দেয়? যারা পাবলিক লিডারশিপ, কমিউনিটি লিডারশিপ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সোশ্যাল থিঙ্কার্স, এইসব ফিল্ডে কাজ করেছেন, এইসব ফিল্ডে কন্ট্রিবিউট করেছেন, তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। 2.5 লাখ টাকার ক্যাশ প্রাইজ, তার সাথে সাথে সাইটেশন, অর্নামেন্টাল ল্যাম্প এবং স্ক্রল, এইসব দেওয়া হয়। পরের প্রশ্ন দেখো, ইন ডিসেম্বর 2024 হুইচ টু অর্গানাইজেশনস সাইন্ড অ্যান এগ্রিমেন্ট ফর কোঅপারেশন ইন অ্যাস্ট্রোনট ট্রেনিং অ্যান্ড রিলেটেড অ্যাক্টিভিটিস? অ্যাস্ট্রোনট ট্রেনিং এবং রিলেটেড অ্যাক্টিভিটিসের জন্য ডিসেম্বর মাসে কোন দুটো অর্গানাইজেশন এগ্রিমেন্ট সাইন করেছে? তো কোন দুটো অর্গানাইজেশন? অ্যান্সার হয়ে যাবে ইসরো এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি। তাহলে দেখো, ইউরোপিয়ান ইসরো এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি এই এগ্রিমেন্ট সাইন করেছে। কিসের জন্য? ওরা কোলাবোরেট করবে হিউম্যান স্পেস এক্সপ্লোরেশনের ক্ষেত্রে, জয়েন্ট রিসার্চ এক্সপেরিমেন্ট করবে, মিশন ইমপ্লিমেন্ট করবে, এবং অ্যাস্ট্রোনট ট্রেনিং এ কে আরো যাতে উন্নত করা যায় সেটার ব্যবস্থা এরা করবে। অন হুইচ ডেট গুড গভর্নেন্স ডে 2024 ইজ সেলিব্রেটেড? গুড গভর্নেন্স ডে 2024 সেলিব্রেট করা হয় কোন দিনে? তো অ্যান্সার হয়ে যাবে 25 ডিসেম্বর। এখানে অ্যান্সার হয়ে যাবে 25 ডিসেম্বর গুড গভর্নেন্স ডে পালন করা হয়। দিস ডে ইজ অবজার্ভ টু রেজ অ্যাওয়ারনেস এবং সিটিজেন অ্যাবাউট গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ইফেক্টিভ অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, 2024-এর থিম কি? শুধুমাত্র ডেট জানলেই হবে না, আমি বলেছি থিমটাও জেনে নেবে। ইন্ডিয়াস পাথ টু এ বিকশিত ভারত, এম্পাওয়ারিং সিটিজেন্স থ্রু গুড গভর্নেন্স অ্যান্ড ডিজিটালাইজেশন। এটা কবে থেকে আমরা এটা এই গুড গভর্নেন্স ডে আমরা পালন করি? কবে থেকে পালন করা স্টার্ট করেছি? 2014 সাল থেকে। এটা কার বার্থ অ্যানিভার্সারি কে অনার করার জন্য আমরা এটা পালন করি? প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ীর বার্থ অ্যানিভার্সারি কে অনার করার জন্য আমরা এটাকে পালন করি। ঠিক আছে, দেখো, দ্য বার্থ অ্যানিভার্সারি অফ পন্ডিত মদন মোহন মালবিয়া ইজ অলসো অবজার্ভড অন 25 ডিসেম্বর। আর অটল বিহারী জিও 25 ডিসেম্বরে জন্মগ্রহণ করেছিলেন। এবং উনি ভারতবর্ষের প্রাইম মিনিস্টার হয়েছিলেন 3 বার। একবার খুবই কম দিনের জন্য 1996-এ, 13 মাসের জন্য 1998 সালে, এবং 1999 থেকে 2004, তখন উনি পুরো 5 বছর কমপ্লিট করেছিলেন। উনি পদ্ম বিভূষণ পেয়েছিলেন 1994 সালে, ভারতরত্ন পেয়েছিলেন 2015 সালে। এবং ওনার অ্যাচিভমেন্টস, একটা বড় অ্যাচিভমেন্টস বলতে পারো, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রজেক্ট। আর নিউক্লিয়ার টেস্ট 1998 সালে ওনার সময়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, দ্য মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন হ্যাজ লঞ্চ দ্য
উড়ান যাত্রী ক্যাফে আর হুইচ এয়ারপোর্ট। দেখো রিসেন্টলি এয়ারপোর্টে খাবারের দাম যে প্রচুর বেশি সেটা নিয়ে পার্লামেন্টে একটা ডিবেট হয়েছিল, এবং তার পরবর্তীতে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন একটা উড়ান যাত্রী ক্যাফে লঞ্চ করেছে, স্টার্ট করেছে। সেটা কোন এয়ারপোর্টে স্টার্ট করেছে? কলকাতা এয়ারপোর্টে। এটা একটা এখন একটা পাইলট প্রজেক্ট হিসাবে আছে। এখানে অ্যাফোর্ডেবল ফুড এবং বেভারেজ পাওয়া যাবে, খুব কম টাকায় জল, চা, কফি, স্ন্যাক্স এসব পাওয়া যাবে। এটা একটা পাইলট প্রজেক্ট, যদি এটা সাকসেসফুল হয় পরবর্তীকালে এটা প্যান ইন্ডিয়াতে হয়তো এক্সপ্যান্ড করা হতে পারে। পরের প্রশ্ন দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য সিনিয়র হোয়াইট হাউস পলিসি অ্যাডভাইজার অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাই দ্য প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প? ডোনাল্ড ট্রাম্প কাকে হোয়াইট হাউসের পলিসি অ্যাডভাইজার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে পলিসি পলিসি অ্যাডভাইজার হিসাবে অ্যাপয়েন্ট করেছে? তো কাকে অ্যাপয়েন্ট করেছে? এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে, দেখো, ইউএস প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প অন সানডে নেমড ইন্ডিয়ান আমেরিকান এন্টারপ্রেনার, ভেঞ্চার ক্যাপিটালিস্ট এন্ড অথার শ্রীরাম কৃষ্ণান। যেহেতু উনি ইন্ডিয়ান আমেরিকান এন্টারপ্রেনার, তাই এই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। শ্রীরাম কৃষ্ণন, শ্রীরাম কৃষ্ণন। তো উনি কি হলেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পলিসি অ্যাডভাইজার। ঠিক আছে। দেখো এর আগে উনি মাইক্রোসফট, টুইটার, ইয়াহু, ফেসবুক, স্ন্যাপ এইসবের প্রোডাক্ট টিমে উনি কাজ করেছেন। চলো পরে প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য থিম ফর দ্য ট্যাবলু টু বি শোকেসড এট দ্য রিপাবলিক ডে প্যারাড 2025? রিপাবলিক ডে প্যারাড 2025 সালে যেটা হবে, সেখানে যে ট্যাবলু প্রদর্শন করা হবে তার থিম কি? তার থিম হচ্ছে স্বর্ণিম ভারত, বিরাসত আর বিকাশ। দেখো 2025 সালে রিপাবলিক ডে প্যারাডে যে ট্যাবলো থাকবে, সেখানে 15টা স্টেট থেকে ট্যাবলো থাকবে এবং 11টা মিনিস্ট্রির ট্যাবলো থাকবে। হুম। এবং তার থিম হচ্ছে স্বর্ণিম ভারত, বিরাসাত এবং বিকাশ, যার ইংরেজি যদি আমরা ট্রান্সলেট করি, গোল্ডেন ইন্ডিয়া, হেরিটেজ অ্যান্ড ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন দ্য ইউরেশিয়ান টাইমস লিস্ট অফ দ্য গ্রেট পাওয়ার্স অফ 2025? দ্য গ্রেট পাওয়ার্স অফ 2025-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে ফিফথ। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে 8টা গ্রেট পাওয়ারকে চুজ করা হয়েছে। তার মধ্যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আছে, চায়না আছে, রাশিয়া আছে, জাপান, এবং তারপরে হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া ফিফথ। ফ্রান্স আছে, ইউকে আছে এবং সাউথ কোরিয়া আছে। তো 8টা গ্রেট পাওয়ারের মধ্যে ইন্ডিয়া এখন আছে ফিফথ পজিশন। এবং এটা সেই দেশের ইকোনমিক হেলথ এবং ডাইনামিজম, সোশ্যাল এবং পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, পলিটিক্যাল স্টেবিলিটি, মিলিটারি ক্যাপাবিলিটি, এই সবের উপর বেস করে এই 8টা গ্রেট পাওয়ারকে যে চুজ করা হয়েছে, এই জিনিসগুলো, এই প্যারামিটারগুলোকে মাথায় রেখে চুজ করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, এটা লাস্ট এমসিকিউ কোশ্চেন, এরপরে আমরা দুটো মেন্সের কোশ্চেন করবো। Filmmaker Sam Benegal passed away in December 2024. In which year was he awarded দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড? দেখো, ফিল্ম মেকার স্যাম বেনেগাল রিসেন্টলি মারা গেছেন। উনি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন কোন সালে? কোন সালে উনি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন? দেখো এখানে লেখা আছে 2005 সালে উনি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 2005 সালে উনি পেয়েছিলেন। দেখো উনি টোটাল 18টা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছেন। হ্যাঁ। উনি পদ্মভূষণ জিতেছেন 1991 সালে, পদ্মশ্রী জিতেছেন 1976 সালে, এবং 2009 সালের যে মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল, তার উনি জুরি মেম্বার ছিলেন। তাহলে এই হলো আজকে 30খানা এমসিকিউ কোশ্চেন। এবার আমরা দুটো মেন্স এর কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স উপর ভিত্তি করে দুটো মেন্স এর কোশ্চেন আমরা সলভ করবো। মেন্স এর কোশ্চেন আমরা কেন করছি? কারণ 2025 সাল থেকে আমরা জানি যে ডাব্লিউবিসিএস কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে হতে চলেছে। তো ডাব্লিউবিসিএস যেহেতু ডেসক্রিপটিভ প্যাটার্নে হতে চলেছে, সেই জন্য আমরা কিন্তু মেন্স এর কোশ্চেনও দুটো করে প্র্যাকটিস করে নেব। দেখো মেন্স এর কোশ্চেনে আমরা প্রথম কোশ্চেনটা পড়ি। দ্য প্রাইম মিনিস্টার রিসেন্টলি লেড ফাউন্ডেশন স্টোন অফ দ্য কেন বেটুয়া রিভার লিঙ্কিং ন্যাশনাল প্রজেক্ট, এক্সামাইন দ্য বেনিফিটস, এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট অফ দ্য প্রজেক্ট। তাহলে এই যে কেন বেটুয়া রিভার লিঙ্কিং ন্যাশনাল প্রজেক্ট আছে, তার বেনিফিট জিজ্ঞেস করেছে, তার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এবং সোশ্যাল ইম্প্যাক্ট জিজ্ঞেস করেছে। তাহলে টোটাল 3টে পার্টে আমাকে অ্যান্সারে লিখতে হবে, একটা বেনিফিট, একটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, একটা সোশ্যাল ইম্প্যাক্ট। 3টে পার্টে আমি ভেঙে লিখবো। তো যে কোনো মেন্সের অ্যান্সার ক্ষেত্রে আমরা কি রকম ফর্মেট বজায় রাখবো? ইন্ট্রো, বডি, কনক্লুশন। তাহলে প্রথমে আমরা ইন্ট্রোতে কি লিখতে পারি? দেখো ইন্ট্রোতে আমরা যে কেন বেটুয়া রিভার লিঙ্কিং প্রজেক্ট সম্পর্কে আমরা লিখতে পারি। সো হোয়াট ইজ দিস প্রজেক্ট অল অ্যাবাউট, সেই প্রজেক্ট সম্পর্কে আমরা একটু লিখবো। যে দেখো কেন রিভার থেকে ওয়াটার নিয়ে এটা বেটুয়া রিভারে দেওয়া হবে, এবং দুটোই হচ্ছে যমুনা টিউবওয়েল, এটা আমরা বললাম। এবং এটা সম্পর্কে একটা বেসিক তো ইনফরমেশন দিয়ে দিতে পারি, যেটা 221 কিমি লেন্থ ইনক্লুডিং 2 কিমি টানেল। হ্যাঁ। এবং এটা হচ্ছে 1980-তে যে ন্যাশনাল পার্সপেক্টিভ প্ল্যান ফর ইন্টারলিঙ্কিং অফ রিভার্স যে প্ল্যান তৈরি করা হয়েছিল, তার আন্ডারে প্রথম প্রজেক্ট এটা। এটা বলে একটা ইনফরমেশন ইন্ট্রোডাকশন দিতে পারি। এখান থেকে আমি এক্সামিনারকে বুঝিয়ে দিলাম যে আমি কিন্তু যে বেসিক ইনফরমেশন অ্যাবাউট কেন বেতোয়া রিভার লিঙ্কিং ন্যাশনাল প্রজেক্ট সেটা আমি জানি। এখানে আমি লেন্থ বলে দিচ্ছি, এটা 1980 প্ল্যানের প্রথম প্রজেক্ট এটা বলে দিচ্ছি, এটা যমুনা টিউটারি এটা বলে দিচ্ছি। তো এই ইনফরমেশন গুলো আমি কিন্তু খুব কম ওয়ার্ডের মধ্যে
ইন্ট্রোর মধ্যেই বলে দিলাম। আচ্ছা, এবার আমি মেন বডিতে ঢুকবো। আচ্ছা, এই যে ফেজেস অফ প্রজেক্ট, এটা তোমাকে অ্যান্সারে লেখার দরকার নেই, এখানে অ্যান্সারে লেখার দরকার নেই, এটা আমি তোমাদের জানার জন্য বলে দিলাম, ফেজ ওয়ান ফেজ টু লিখে দিয়েছি, তবে এটা অ্যান্সারে লেখার দরকার নেই, কারণ দেখো তোমাকে অ্যান্সারে বলেছে বেনিফিট লিখতে, এনভায়রনমেন্টাল এবং সোশ্যাল ইম্প্যাক্ট লিখতে। তো এটা জাস্ট আমি তোমার ইনফরমেশন জন্য দিয়ে দিয়েছি, এই পার্টটা কিন্তু লেখার দরকার নেই অ্যান্সারের মধ্যে। আচ্ছা, এরপরে তুমি লিখবে কি প্রজেক্টের বেনিফিট, এখানে বলবে যে 10.62 লাখ হেক্টর জমির ওপর অ্যানুয়াল ইরিগেশন প্রোভাইড করা হবে, 62 লক্ষ লোকের ড্রিঙ্কিং ওয়াটার প্রোভাইড করা হবে, এবং হাইড্রো পাওয়ার এবং সোলার পাওয়ারের ক্ষেত্রেও, জেনারেশনের ক্ষেত্রেও এটা কাজে লাগবে। তো এইগুলো বেনিফিট, এভাবে তুমি 1 2 3 করে বেনিফিট গুলো, 1 2 3 করে বেনিফিট গুলো লিখে দিলে। ঠিক আছে, এরপরে তোমাকে পরের প্রশ্নতে যেতে হবে, পরে পাঠে যেতে হবে, এনভায়রনমেন্টাল এবং সোশ্যাল ইম্প্যাক্ট দুটোকে আলাদা আলাদা করে আমরা লিখবো। দেখো, প্রথমে আমরা লিখবো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, এখানে বলবো কি লার্জ স্কেল ডিফরেস্টেশন হতে পারে, এটা একটা কনসার্ন। হুম। তারপরে অ্যাটমসফিয়ারের উপর ইম্প্যাক্ট আছে, এটা লিখবো, যে রেনফল ডেফিসিট হতে পারে। তারপর টাইগার পপুলেশনের উপর একটা ইম্প্যাক্ট পড়তে পারে, এবং ঘড়িয়ালস এর উপর ইম্প্যাক্ট পড়তে পারে। এইভাবে 1 2 3 4 করে চারটে ইম্প্যাক্ট লিখলাম। তারপরে আমরা ঢুকে যাবো হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্ট। দেখো, যে দৌচাম ড্যাম যেটা, সেটা বলছে 9,000 হেক্টর ল্যান্ডকে সাবমার্জ করবে, যার ফলে 10খানা ভিলেজ এফেক্ট হবে, এবং প্রচুর ফ্যামিলিকে এটা ডিসপ্লেস করে দেবে। তো এটা একটা কনসার্ন। হুম। তো এইভাবে আমরা সোশ্যাল ইম্প্যাক্ট লিখি। তারপরে কনক্লুশনে আমরা কি লিখবো, যে বলবো দেখো, আমরা বলবো এই প্রজেক্টটা তো অবশ্যই ভালো, এটা যে বুন্দেলখণ্ডের যে ওয়াটার স্কারসিটি এটাকে কমাতে সাহায্য করবে এই প্রজেক্টের ফলে, কিন্তু এই যে আমরা এর ফলে যে অনেক ফ্যামিলি যে এই যে ডিসপ্লেস হচ্ছে, সেই ফ্যামিলিদেরকে ইকুইটেবল কম্পেনসেশন দিতে হবে, এটার কথা মাথায় রাখতে হবে। এবং ইকোলজিক্যাল ব্যালেন্স, ইকোলজিক্যাল ব্যালেন্স যাতে বিঘ্নিত না হয়, এরিয়ার ইকোলজিক্যাল ব্যালেন্স যাতে বিঘ্নিত না হয়, সেই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। তার মানে আমাদেরকে সাস্টেনেবল ওয়েতে, আমাদেরকে সাস্টেনেবল ওয়েতে এই প্রজেক্টটাকে ক্যারি আউট করতে হবে। তার মানে সাস্টেনেবল মেজার্স নিতে হবে এই প্রজেক্টটা করার জন্য। আমরা কখনো বলবো না যে প্রজেক্টটা করা উচিত না, আমরা বলবো এই প্রজেক্টটা করা উচিত, কারণ এটা বুন্দেলখণ্ড রিজনের ওয়াটার স্কারসিটি সমস্যাকে মিটিয়ে দিতে পারে। কিন্তু তার সাথে এটাও মাথায় রাখতে হবে, যাদেরকে আমরা ডিসপ্লেস করছি এই প্রজেক্টটা করার জন্য, তারা যেন ইকুইটেবল কম্পেনসেশন পায়, এবং ইকোলজিক্যাল ব্যালেন্স যাতে কোনোভাবে এরিয়াতে ডিস্টার্ব না হয়। তার মানে সাস্টেনেবল মেজার্স নিয়ে আমরা যেন এই প্রজেক্টটাকে ক্যারি ফরওয়ার্ড করি। এইভাবে আমরা একটা কনক্লুশন দিতে পারি। তাহলে একটা পজিটিভ নোটে আমরা শেষ করলাম, আমরা সবার কথা ভাবছি, ইনক্লুসিভ গ্রোথের কথা ভাবছি, আমরা সাস্টেনেবল মেজার্স নেওয়ার কথা বলছি, এইভাবে আমরা কনক্লুড করে দেবো। আচ্ছা, নেক্সট, পরের একটা প্রশ্ন দেখো, আরেকটা মেন্সের কোশ্চেন। দ্য কান্ট্রিজ ইন দ্য সাহেল রিজন, দেখো সাহেল রিজন কিন্তু মোরাললেস সবসময় নিউজে থাকে, have witnessed political instability and military coups in recent years. Discuss the factors contributing to the region's turmoil and evaluate the implications of this instability for global powers and India's strategic interest. এইখানেও কোশ্চেনটা আমরা ইন্ট্রো বডি কনক্লুশন এই ফরম্যাটে লিখবো। তাহলে কোশ্চেনে কি কি চেয়েছে দেখো, বলছে ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু রিজনস টার্মোইল, এখানে এই সাহেল রিজন এত ইনস্টেবল কেন, তার রিজন জিজ্ঞেস করেছে, এটা 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট বলছে ইভ্যালুয়েট দ্য ইমপ্লিকেশন অফ দিস ইনস্টেবিলিটি ফর গ্লোবাল পাওয়ার, গ্লোবাল পাওয়ারের উপর ইমপ্লিকেশন কি, এটা 2 নম্বর পয়েন্ট। এবং ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের উপর এর ইম্প্যাক্ট কি, এটা হচ্ছে 3 নম্বর। তাহলে তিনটে পার্টে, বডিতে তিনটে পার্টে আমরা অ্যান্সার লিখবো। আচ্ছা, এর ইন্ট্রো কি লিখবো, সাহেল রিজন কোথায় অবস্থিত, এর লোকেশন সম্পর্কে আমরা ইন্ট্রোতে দেবো। তাহলে ইন্ট্রোতে এর লোকেশন সম্পর্কে আমরা বলে দেবো, এবং এটা বলবো যে ওয়েস্টার্ন এবং নর্থ সেন্ট্রাল আফ্রিকাতে আছে, সেনেগাল থেকে সুদান অব্দি এটা আছে, এবং ইউনাইটেড নেশন ইন্টিগ্রেটেড স্ট্র্যাটেজি ফর সাহেল অনুযায়ী এখানে টোটাল 10টা দেশ আছে, টোটাল 10টা কান্ট্রি আছে। হুম। এবং এখানে মিনারেল রিসোর্স অ্যাবান্ডেন্স, এনার্জি এবং মিনারেল রিসোর্স যেমন ইউরেনিয়াম, গোল্ড, এসব কিন্তু এখানে পাওয়া যায়। ঠিক আছে, এরপরে তোমরা যেটা করতে পারো, এই 10টা কান্ট্রির নাম না লিখে তার বদলে তোমরা যেটা করতে পারো, স্টার্টিং এ তোমরা ইন্ট্রোটা লিখলে, এটা কি আফ্রিকার এখানে আছে। হ্যাঁ। এবং এম, কার কার মধ্যে আছে, বিটুইন দ্য সাহারা ডিজার্ট টু দ্য নর্থ অ্যান্ড হিউম্যান সাভানা টু দ্য সাউথ, এইভাবে বলে তোমরা তারপরে কি করতে পারো, একটা ওয়ার্ল্ড ম্যাপ দিয়ে দিতে পারো। ওয়ার্ল্ড ম্যাপ কিন্তু একটা তোমরা ড্র করতে পারো, এই ওয়ার্ল্ড ম্যাপটা ড্র করলে তোমাদের কিন্তু ভ্যালু এডিশন হয়ে যাবে, তো এক্সামিনার দেখেও খুশি হবে। তো সাহেল রিজনটাকে তোমরা একটা ওয়ার্ল্ড ম্যাপে, আফ্রিকার শুধুমাত্র ওয়ার্ল্ড ম্যাপ আঁকতে হবে না, শুধুমাত্র আফ্রিকার ম্যাপটা এঁকে সাহেল রিজনটা জাস্ট তুমি একটু মার্ক করে দিলে, কোন রিজনটা হচ্ছে সাহেল রিজন, সেটা মার্ক করে দিলে। তাহলে ইন্ট্রো লেখার পরে তোমরা সাহেল সাহেল রিজনটা মার্ক করে দিলে। তারপরে এবার বডিতে ঢুকে যাও। বডিতে লেখো, প্রথমে জিজ্ঞেস করেছে ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টার্মোইল, এই টার্মোইল হচ্ছে কেন, সাহেল রিজনে টার্মোইল হচ্ছে কেন, তার মধ্যে 1 নম্বর পয়েন্টে লিখো এখানে স্টেট ইনস্টিটিউশন গুলো উইক। হ্যাঁ, এবার যেহেতু স্টেট ইনস্টিটিউশন গুলো উইক, তার জন্য কি হচ্ছে, মিলিটারি কুপ হচ্ছে। এখানে এক্সটার্নাল ফ্যাক্টরও আছে, যেমন গ্লোবাল পাওয়ার এখানে ইন্টারফেয়ার করছে, তার সাথে সাথে নন স্টেট অ্যাক্টর, টেরোরিজমও ইনভলভ আছে এখানে। আচ্ছা, তারপরে গ্লোবাল রাইভেলরি আছে গ্লোবাল পাওয়ারদের মধ্যে।
এবং এখানে সোশ্যাল ইকোনমিক চ্যালেঞ্জ তো আছে, পোভার্টি আছে, আনএমপ্লয়মেন্ট আছে, এইচডিআই র্যাঙ্কিং দেখলে আমরা সেটা বুঝতে পারি এইসব দেশে। তো এইগুলো হচ্ছে ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু টার্ম। তারপরে তোমরা ঢুকে যাবে হচ্ছে যে ইমপ্লিকেশন ফর গ্লোবাল পাওয়ার। গ্লোবাল পাওয়ারের ওপর কি কি ইমপ্লিকেশন দেখো। একটা তো জিও পলিটিক্যাল ফ্ল্যাশ পয়েন্ট, যে এখানে লড়াই চলছে কার মধ্যে, ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে, টেরিটরি কন্ট্রোলের লড়াই চলছে। আচ্ছা, লিবিয়াতে যে ন্যাটো ফেল করে গেছে তার ফলে লিবিয়াতে টেরোরিজম বেড়ে গেছে, ক্রাইম বেড়ে গেছে, এবং এটা সাহেল হ্যাজ বিকাম এ সিকিউরিটি হটস্পট, এবং মিলিটারাইজড ইন্টারভেনশন এখানে ফেল করেছে, এটা তুমি বলতে পারো। এবং এই মিলিটারি ইন্টারভেনশনের ফলে কি হয়েছে, যেটা এই সব সমস্যার মূল কারণ, যেটা হচ্ছে পোভার্টি এবং ইনস্টেবিলিটি, এই পোভার্টি দূরীকরণের জন্য কিন্তু কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। তার ফলে এই সমস্যাগুলো আরো আরো বেড়ে যাচ্ছে। আচ্ছা, ইন্ডিয়ার জন্য কি কি ইমপ্লিকেশন দেখো। রিসোর্স ডিপেন্ডেন্সি বেড়ে যেতে পারে ইন্ডিয়ার। হ্যাঁ, ইন্ডিয়া রিলাইজ অন সাহেলস রিসোর্স লাইক ইউরেনিয়াম, অয়েল, গ্যাস। হ্যাঁ, তাহলে ইন্ডিয়ার এনার্জি সিকিউরিটির উপর একটা থ্রেট হতে পারে যদি এইসব এরিয়াতে টার্মোইল চলতে থাকে। আচ্ছা, তারপরে ইন্ডিয়ার জন্য অপরচুনিটিও কিন্তু আছে। ইন্ডিয়া কিন্তু এই সব এদের সাথে কিন্তু কনস্ট্রাকটিভ রোল প্লে করতে পারে, এদের সাথে এনগেজ হতে পারে। সাহেলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য ইন্ডিয়া এড দিতে পারে, হেল্প করতে পারে। তারপরে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিল্ড করতে পারে, লং টার্ম স্টেবিলিটি, তো বললাম কি, হেল্প দিতে পারে, এড করতে পারে, ডেভেলপমেন্টাল প্যাকেজ দিতে পারে। তার ফলে ইন্ডিয়ার একটা কিন্তু এদের সাথে এনগেজ করার একটা অপরচুনিটি ইন্ডিয়া পেয়ে যাবে। তারপরে কনক্লুশনে লিখতে হবে যে দেখো, এই যে টার্মোইল চলছে এটার জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এগিয়ে আসতে হবে। পুরো ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এগিয়ে এসে এইসব দেশের যে স্টেট ইনস্টিটিউশন আছে সেগুলোকে স্ট্রেনদেন করতে হবে। তার ফলে এই সমস্যাটার সমাধান হতে পারে, তাহলে পলিটিক্যাল স্টেবিলিটি আসবে। এবং যে রিসোর্স এক্সট্রাকশন এখানে হচ্ছে, সেই রিসোর্স এক্সট্রাকশন যেন সাস্টেনেবল হয়। সাস্টেনেবল রিসোর্স এক্সট্রাকশনের উপর জোর দিতে হবে। হ্যাঁ, তাহলে এইটা বলে আমরা পজিটিভলি একটা কনক্লুড করে দিলাম। এবং এখানে ইন্ডিয়া কি রোল প্লে করতে পারে সেটা বলেও তুমি একটা কনক্লুশন দিতে পারো। তাহলে এই গেল আজকের 30টা টোটাল এমসিকিউ আমরা করলাম, এবং তার সাথে সাথে দুটো মেন্সের যে কোশ্চেন করলাম, দুটো মেন্সের কোশ্চেন আমরা করলাম। ঠিক আছে, তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।